বগুড়ার মেয়ে হিসাবে আমি মনে করি এটা আমার দায়িত্ব বগুড়ার অরিজিনাল এবং অথেন্টিক যেই দইয়ের রেসিপি সেটাই শেয়ার করা। আর এই পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখেছি যারা কিনা ক্যারামেল দিয়ে দই বানিয়ে প্রচার করে দিচ্ছে যে এটা বগুড়ার দই, কিন্তু মোটেও না। ক্যারামেল দিয়ে কিন্তু বগুড়ার দই কখনোই হয় না। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অথেন্টিক, অরিজিনাল এবং পারফেক্ট বগুড়ার দই রেসিপি। আর আপনারা তো সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই অরিজিনাল এবং অথেন্টিক রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। আচ্ছা, আমি বগুড়াতে গিয়েছিলাম কতদিন আগে, আপনারা অনেকেই জানেন হয়তো। তো সেখান থেকে এই যে গ্যালনে করে আমি খাঁটি গরুর দুধ যেটা বাজারে পাওয়া যায় কিনতে, সেখান থেকে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন এই দুধে এমনিতেই মানে ওপরে ননি ভেসে আছে। তো এখান থেকে এই দুধটাই কিন্তু আমি আজকে ব্যবহার করব। তবে আপনারা চাইলে বাজারের যে কেনা প্যাকেটগুলো পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আমি যেটা করব, ওই গ্যালন থেকে এখানে 2 লিটার দুধ মেপে নিয়েছি আমি। আর এই দুধ চেনার উপায় হচ্ছে এই যে দেখেন, একটু জাল পড়লেই না দুধের ওপরে একটা হলুদ বর্ণ পড়ে যায়। আর এটাই হচ্ছে কিন্তু অরিজিনাল গ্রামের খাঁটি গরুর দুধ, যেটা দই বানাতে ব্যবহার করা হয় বগুড়ার বড় বড় ফ্যাক্টরিতে। আকবরিয়া বলেন, এশিয়া বলেন, মহরম আলীর দই বলেন, সবাই কিন্তু এই দুধটাই ব্যবহার করে। তো আমিও সেম কাজটাই করছি। ছোট্ট করে আপনাদের সঙ্গে দই বানানোর প্রসেসটা শেয়ার করছি। ফ্যাক্টরিতে যেটা হয়, বড় বড় কড়াইয়ে করে মনকে মন দুধ জাল করে তারপরে এভাবে চুলার পাশে সাজিয়ে একটা বড় ঢাকন অথবা বাঁশের তৈরি এই যে ঝাঁঝরিটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে ঢেকে দেওয়া হয়। সারা রাত এভাবে চুলার পাশে থেকে পরের দিন একদম টাটকা বগুড়ার দই তৈরি হয়। যাই হোক, আমরা চাইলেও তো আর ফ্যাক্টরির মতো বাড়িতে করতে পারবো না। তবে আমার ভিউয়ার্সদের জন্য যেটা সহজ আর পারফেক্ট হবে আমি সেটাই কিন্তু দেখাবো। এই পাতিলের দুধটা জাল করে কিন্তু একদম হাফ হয়ে গেছে, আর ওপরেও সর অনেক পড়ে গেছে এবং দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এখানে চিনি। তবে বগুড়ার দইয়ে চিনির পরিমাণটা কিন্তু অনেক বেশি থাকে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। আমিও সেম কাজটাই করেছি। চিনি দেওয়ার পর আমি পাতিলের দুধ আরও 5 মিনিট জাল করেছি, যাতে করে চিনির পানি, এক্সট্রা যেই পানিটা সেটা যেন শুকায় যায়। আর এই যে একটা কাঁটা চামচ দিয়ে এখন আমি ওপরের সরগুলো আলাদা করে তুলে রাখছি। এই সরটা কিন্তু আমি পরে কাজে লাগাবো, আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। আর এই পর্যায়ে দুধের কি যে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। আর এটাই কিন্তু অরিজিনাল বগুড়ার দই তৈরির প্রসেস। জাল করে করে দুধের কালারটা চেঞ্জ করা হয়, ক্যারামেল দিয়ে নয়। এখন একটা ছিদ্র ঢাকনা দিয়ে আমি দুধ যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় আমি ওয়েট করছি। আর এই দিকে আমার লাগছে মিষ্টি দই। আচ্ছা, অনেকেরই ভুল ধারণা আছে যে টক দইয়ের বীজ দিয়ে মিষ্টি দই বানানো যায়। এটা কিন্তু একদমই ভুল। মিষ্টি দই বানাতে হয় মিষ্টি দইয়ের বীজ দিয়ে, টক দই বানাতে হয় টক দইয়ের বীজ দিয়ে। আর অরিজিনাল বগুড়ার দই তো কখনোই টক দই দিয়ে হবে না, গ্যারান্টি, এটা আমি লিখে দিতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমি বগুড়া থেকেই এই দইটা নিয়ে আসছি, বগুড়ার দই। তবে আপনারা চাইলে আপনার হাতের কাছে যেটা ভালো মিষ্টি দই আছে সেই দইটা দিয়েই কিন্তু আপনি বগুড়ার দই বানিয়ে নিতে পারবেন। এইদিকে আমার পাতিলে রাখা দুধও কিন্তু সামান্য কুসুম গরম হয়ে আসছে। এই যে আমি হাত দিয়েছি, আমি সহ্য করতে পারছি এরকম গরম। এখন হাফ কাপ আমি বগুড়ার দই নিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটে নিয়ে আমি ওই পাতিলের দুধে দিয়ে দিচ্ছি, যেটা আমি ঘন করে জাল করে রেখেছিলাম। ঠিক আছে, এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আমি এই মিশ্রণটা বিট করে নিব। মোট কথা হচ্ছে, বীজ আপনি যেমন লাগাবেন আপনার গাছ এবং ফলও কিন্তু তেমনই হবে, তাই না? তো আমার রেসিপি ফলো করে অথেন্টিকভাবে জীবনে অন্তত একবার বগুড়ার দইটা বানিয়ে দেখুন, আপনার টেস্ট চেঞ্জ হয়ে যাবে, গ্যারান্টি। এখন ওই যে সরগুলো ছিল জমানো, প্রথমে রেখেছিলাম, সেই সরগুলো পাতিলে দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন এই যে একটা সরা নিয়েছি, দেখতে পাচ্ছেন বগুড়ার দইয়ের সরা। এটা কিন্তু আমি চুলার ওপর দিয়েছি। আমি 2 মিনিট এটা গরম করে নিব সর্বোচ্চ, তাহলেই কিন্তু এই সরাটা একদম গরম হয়ে যাবে। আমি এটাই আসলে চাচ্ছি। আমি হাত দিয়ে একটু পরপর চেক করছিলাম যে গরম হয়েছে কিনা তো হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন একটা বড় পাতিল নিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি যেটা করব, ওই যে একটু আগে যে সরাটা আমি গরম করে রেখেছিলাম সেটা আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। আর ওই যে দইয়ের মিশ্রণটা, যেটা স্পেশাল আমার বগুড়ার দইয়ের মিশ্রণ, সেটা কিন্তু এই সরার মধ্যে ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু উপর থেকে ঢেলে দিবেন যাতে করে একটু ফেনা ক্রিয়েট হয়। ব্যাস হয়ে গেছে। আর আমার দইটা না একটু কাত হয়ে গিয়েছিল, সেই জন্য একটু সাইড দিয়ে পড়ে গিয়েছে, আমি পরে খেয়াল করেছি সেটা। এভাবেই পাতিলের উপর ঢাকনা দিয়ে 8 থেকে 10 ঘন্টা রেখে দিলেই আপনার দই রেডি হয়ে যাবে। এটা তো গেল গরমের দিনে এভাবে আপনারা দই জমাইতে পারেন। এখন আসুন শীতের দিনে আমরা দই কিভাবে জমাবো তার একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। চুলাটা কিন্তু অন করে দিয়েছি, চুলার জালটা থাকবে একদম লো হিটে। এখন এই তাপমাত্রায় কিন্তু আমি পাতিলটা গরম করে নিব 2 থেকে 3 মিনিটের মতো।
পাতিলের গায়ে হাত দিয়ে দেখবেন যখন পাতিলটা গরম হয়ে গেছে তখন আমি যেটা করেছি চুলার জাল অফ করে একটা টাওয়াল দিয়ে আমি পাতিলটা ঢেকে রেখেছি। শীতের দিনের জন্য এভাবে টাওয়াল অথবা কম্বল দিয়ে পাতিলটাকে ঢেকে রাখতে হবে 10 ঘন্টার জন্য। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 10 ঘন্টা পর আল্লাহর রহমতে আমার দইটা কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে। আর বগুড়ার দইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে টাটকা থাকা অবস্থায় এটা একটু সফট থাকে, পরে ফ্রিজে রাখলেই বা এটা যত দিন যেতে থাকে তত এটা শক্ত হতে থাকে। আমার এই মিষ্টি দই বগুড়ার দই নর্মাল ফ্রিজে 5 থেকে 7 দিনের মতো ভালো থাকবে। আর দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে নিচ্ছি পাল্টিয়ে নিচ্ছি এদিক সেদিক করছি, আমার দই কিন্তু দইয়ের জায়গা থেকে নড়ছে না। আলহামদুলিল্লাহ কতটা পারফেক্টলি জমে গেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই সরা থেকে আপনি দই খাওয়ার পরে হাফ কাপের মতো দই রেখে দিবেন, আবার কিন্তু দুধ জাল করে এই সরাতে আপনি দই বসিয়ে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ এই দইটা যে এত পরিমাণ মজা হয়েছে, এই দই একবার খেলে না অন্য দইয়ের টেস্ট আপনারা ভুলে যাবেন। আর এই দইটা লিটারালি আমার চাবাই চাবাই খাইতে হচ্ছিল, কারণ এটা একদম সরে ভরপুর ছিল এই দইয়ের মধ্যে। আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছে, আপনাদের ভাইয়া এই দইটা খেয়ে মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে। আর ওই যে ছোট্ট একটা দইটা দেখিয়েছিলাম সেটা তো সে আগেই খেয়ে ফেলছে, বুঝেন অবস্থা। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।